রূপসী বাংলা টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান সমস্যার বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রিন্সিপাল এম এ মুনায়েম। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি। তো আজকে আমরা আপনাদেরকে আমাদের বর্তমান জীবনযাত্রা এবং দৈনিক দিন প্রয়োজন সেটা হলো বিদ্যুৎ। বিদ্যুতের মূল কাহিনী সারা বাংলাদেশে একটা বিগত আওয়ামী লীগের সরকার প্রিপেড মিটার নামে একটা মিটার করে দিয়ে গেছেন। সেই মিটারে আপনি যদি 1000 টাকা ঢোকান, দেখা গেছে আপনার কাছ থেকে মিনিমাম 30% টাকা বিভিন্ন সার্ভিস এটা দেখে কাটেন। কিন্তু একটা মিটার একজন গ্রাহকের নিজস্ব টাকায় কিনা, তাহলে কেন আবার সেই মিটার চার্জ দেবে? সেই বিষয়টাই আজকে আপনার কাছে আমরা জানতে চাবো যে আমি মিটার কিনলাম টাকা দিয়ে, আবার আমার কাছে কেন মিটার চার্জ দেবে? ধন্যবাদ আপনাকে। আমি গত আপনার 11 তারিখে এবং আরেকটি সহজ ভাষা, আপনার বাজারে যখন আপনি পণ্য মানে তৈরি করেন, ব্যাট ট্যাক্স সব সহকারে কিন্তু আপনি একটা পণ্য বাজারে রেট করে মানে মূল্য নির্ধারিত করে আপনি সেটা বাজারে ছাড়েন। জি জি জি। আপনি তো বিদ্যুৎ আমরা যখন কিনছি, বিদ্যুৎ যখন আমি কিনলাম, বিদ্যুতের প্রতি ইউনিট একটা নির্ধারিত রেট আছে, তাইলে সেখানে তো এটা ব্যাট ট্যাক্স সব সহই নির্ধারিত রেট করা হয়েছে, তাইলে আমাকে ব্যাট ট্যাক্স দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আমি গত 11ই আপনার নভেম্বর আমি এই 3000 টাকা আপনার প্রিপেডে 3000 টাকা আমি রিচার্জ করেছি। সেখানে আপনার আপনার ড্যামেজ চার্জ ধরেছে তারা 168 টাকা। ড্যামেজ চার্জটা কি এটা আমার বোধগম্য নয়। কেন তারা প্রতি মাসে ড্যামেজ চার্জ নেবে এটা আসলে ঠিক না। এবং তারা ধরেছে ভ্যাট ধরেছে 142 টাকা 3000 টাকার মধ্যে। মিটার রেন্ট, যে মিটারটা আমার নিজের কিনা, নিজের টাকা দিয়ে কিনা, সেই মিটারটা তারা নিয়েছে মিটার রেন্ট ভাড়া, সেটা নিয়েছে 80 টাকা প্রতি মাসে। কেন আমি মিটার ভাড়া 80 টাকা দিব? মিটারটা আমার নিজের কিনা এবং নষ্ট হয়ে গেলেও তাদেরকে টাকা দিয়ে আবার কিনে আনতে হয়। তো সেটা কেন করবো? ডিপেড চার্জ ধরেছে তারা 13 টাকা 82 পয়সা, অর্থাৎ 3000 টাকার মধ্যে আমার রিচার্জ হয়েছে হলো, আমি বিদ্যুতের সুবিধা পাবো হলো 2622 টাকা। এখানে কথা হলো যে বাকি টাকা কেন তারা এইভাবে কেটে নিবে প্রতি মাসে? মিটার রেন্ট যেটা, এটা আমরা জানি যে আপনার কারো থেকে কোনো কিছু ভাড়া আনলে তখন ভাড়া দিতে হয়, কিন্তু এটা তো আমার নিজের কিনা, সেটা থেকে আমি ভাড়া দিব। এটা একটা সকলের কাছে এটা প্রশ্ন যে আসলে আমরা এটা থেকে উত্তরণের জন্য আমরা কি করব। এবং মিটার আগে মিটার ছিল না, আগে গতানুগতিক ভাবে তারা এসে আপনার মিটার দেখে তারা একটা বিল করে দিত। এখন এটা প্রিপেড করাতে তখন ছিল আপনি যা বিদ্যুৎ ব্যবহার করবেন তার অনুযায়ী, ইউনিট অনুযায়ী আপনার কাছে এটা বিল। রাইট রাইট, সেটা ছিল। প্রিপেড মিটারটা দেওয়া মানে হলো আপনার এই টাকা শেষ, আপনি বিদ্যুৎ লাইন বন্ধ। ঠিক। সাথে সাথে যদি আমি বলি যে এই ঢাকা শহরে বিশেষ করে মফস্বল এলাকায় কি অবস্থায় জানেন, গ্যাস আপনারা জানেন যে প্রতি মাসে 2টা চুলার জন্য প্রায় 1100 টাকার মতো বিল দিতে হয় প্রায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সারা দিনে হয়তো রাতের বেলা একটু গ্যাস আছে, গ্যাস থাকে, আর সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত কোনো গ্যাস থাকে। তো কেন আমরা প্রতি মাসে এই গ্যাসের বিল আমরা দিব? এটাও তো জনগণের উপর একটা, আমি মনে করি যে এটা একটা জুলুমের পর্যায়ে পড়ে যায়। আমার গ্যাস আমি ব্যবহার করতে পারলাম না, আমার এলপি গ্যাস দিয়ে রান্না করতে হচ্ছে, আমি অতিরিক্ত আবার আমি এলপি গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে, তো আমি দুইটাকে কেন বিল দিতে হয়? এটা কেন দিব? রাইট, এটা প্রশ্ন। তাই এর উত্তরণের জন্য সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয় বলে আমি মনে করছি। ধন্যবাদ। বিজ্ঞ আদালতের 1991 একটি জাতীয় নির্বাচনে আগেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের একটা আইন পাশ হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আইনে মানে অধীনে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে, মানে যেটাকে আমরা গণভোট বলি। সেই রায়টা গত আওয়ামী লীগের সরকার এটাকে
বন্ধ করে দিয়ে গেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না। তো সেই রায় নিয়ে বিজ্ঞ আদালত, উচ্চ আদালতে বারবারই আবেদন করার পরও তারপরে সেটা কার্যকরী হচ্ছে না। কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার, এটা তো আমরা যতটুকু দেখছি বিগত 91 থেকে যে নির্বাচনটা হয়েছে, খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে। সেখানে মারামারি কাটাকাটি খুব হয় নাই এবং কাউকে কেউ জোর করে কোনো কিছু করতে পারেনি। তাহলে সেই পদ্ধতিটা তো আমার মনে হয় সবচেয়ে ভালো ছিল। তাহলে সেই পদ্ধতিটা কেন বিজ্ঞ আদালত বারবার সেটাকে মানে ফিরে দিচ্ছে, কারণটা কি? অবশ্যই এটা কোনো একটা রহস্য আছে। ধন্যবাদ আপনাকে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলি মোটামুটি বলা যায় যে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার 2008 সাল থেকে ওনারা যখন আসে তখন ওনারা সংসদে আইন পাশ করে এই তত্ত্বাবধায়ক সরকার বিরতি ঘোষণা করার ফলে তাদের আমলে যে কটা নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচন প্রশ্নবিদ্ধ। 2014 সালে হলো 153 আসন বিনা ভোটে, এবং 2018 সালে হলো রাতের ভোটে তারা নির্বাচিত হয়েছে। সবই 300 আসন সবই রাইট। তো সেই ক্ষেত্রে তারা সংসদে যে আইন পাশ করেছে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি ঘোষণা করেছে, যার জন্য কিন্তু এই দেশে ভোট যেটা জনগণের ভোটাধিকার যেটা ছিল সেটা তারা হরণ করে নেওয়ার ফলে এই জনগণের ক্ষোভে, ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়তে বাধ্য হয় শেখ হাসিনা, এবং তার কিছুদিন আগে আপনার তার এইসব মৃত্যুদণ্ড কার্যকর, আমি যেটা মনে করি আদেশ দেওয়া বিজ্ঞ আদালত তো মানে সকল দিকেই জ্ঞানী। বিজ্ঞ আদালত দেখছে যে 91 নির্বাচনটা খুব সুন্দর হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আদালত সেটাকেই যেতে পারে, বলতে পারে যে হ্যাঁ, যেহেতু এই পদ্ধতিটা যেহেতু নির্বাচনটা সুন্দর হয়েছে, তাহলে ওই পদ্ধতিটাই নির্বাচনটা করা উচিত, জাতীয় নির্বাচন। শুনেন, আমি একটা কথা বলি, সেটা হলো যে যখন আদালতের মাধ্যমে কোনো কিছু, আদালতের উপর তো জাতীয় সংসদ না, আমরা জাতীয় আদালতের সবকিছু মানে জাতীয় নির্বাচনকে জাতীয় সংসদ কিন্তু অলরেডি আদালতের মাধ্যমে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আপনি জানেন যে গত সরকারের আমলে আইন বলতে কোনো কিছু ছিল না। আপনার জজ কোর্টকে বলা হতো ক্যাঙ্গারু কোর্ট, হাইকোর্টকেও তারা এরকম ভাবে মানে তাদের মানে তারা ক্লিয়ারেন্স করতো যে এটা হলো মানে ফকিরের রিপোর্ট, রাইট, এরকম। কারণটা হলো এই যে তারা কোর্টের উপর প্রভাব বিস্তার করত, তারা রায় লিখে দিত, সেটাই বিচারকে সেই রায়টা শুধু পাঠ করতে না। সেই কথাটা তো আমরা সেই জন্য একটা দেশে আমরা পেয়েছিলাম যে মানে প্রধান বিচারপতির মুখ থেকে, জি জি, এসকে সিনহার মুখ থেকে, এই জন্য ওনাকে বাধ্য করতে ওনাকে বলতে। এইটাও নজিরবিহীন যে এসকে সিনহাকে ওই আওয়ামী লীগের সরকার আমলেই তাকে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করে তাকে বিদেশ চলে যেতে হয়েছিল। ইনি কিন্তু আওয়ামী লীগের সরকারের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এই প্রধান বিচারপতি, এবং উনি একটা রায় দেওয়ার পরে আওয়ামী লীগ রোশানলের পরে এবং ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। কিন্তু তখনকার কোর্টগুলি এরকম ছিল যে সরকার যেটা বলতো সেটি কার্যকরী করতে হতো, এবং এটা কিন্তু আইনের শাসন না, কোর্ট দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না, কোর্টের রায় দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলতে গেলে রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। আমি যতটুকু মনে করি, যেহেতু আদালত যেহেতু দেখতে পারতেছে যে অলরেডি এই সিস্টেমে যেহেতু 91 যে ইলেকশনটা হয়েছে ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেহেতু আমাদের দেশ ও জাতির কল্যাণ তো আদালত দেখে, মূলত ভাবে দেশ ও জাতির কল্যাণে, দেশের জনগণের কল্যাণটাই আগে তারা ফলো করে। তাইলে সেটা ফলো করা আমি মনে করি এখনো আদালতের সুযোগ আছে, যে আদালত ওইটাকে পিরিয়ড মানে দেওয়াই আমি মনে করি সবচেয়ে বেশি বেটার। আপনি শুনে খুশি হবেন যে আজকে একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, এবং তত্ত্বাবধায়ক সরকারই আগামী নির্বাচন থেকে এটা ফিরে এসছে। তত্ত্বাবধায়ক সরকার অধীনে এখন জাতীয় নির্বাচনগুলি হবে। এটা একটা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই রায়ের জন্য। আশা করি যে
যখনই যে সরকারই আসুক, এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনগুলি হবে, মানে সেটা তো একটা নিরপেক্ষ নির্বাচন হয়। আর যদি যিনি ক্ষমতায় থাকে, যিনি রাষ্ট্রপ্রধানের ক্ষমতা থাকে, তো ওনারা তো চেষ্টাই করবে সর্বসময় সকল কিছু ক্ষমতা বহন করে উনি আবার পুনরায় ক্ষমতা যাওয়ার। জি, সেই জন্যই তো তত্ত্বাবধায়ক সরকারটা তারা বিলুপ্ত ঘোষণা করে। তাইলে আমি মনে করি যে আমাদের ক্ষুদ্র একটা ইয়েতে আমি মনে করি যেহেতু কেউই যেমন এইরকম আর করতে না পারে, যে ওইটাই যেমন বিজ্ঞ আদালতে সর্বসময় এটা বলবৎ থাকবে যে জাতীয় নির্বাচনগুলি অন্তপক্ষে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমেই হওয়া উচিত বলে, সেটা সবচেয়ে বেটার। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিলাম। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোনো বিষয় নিয়ে। আমরা দেশ ও জাতির কল্যাণে আপনাদের মাঝে তুলে ধরি, আশা করি আপনারা সেগুলি আমাদেরকে সমর্থন করবেন।